সেদিন বিকালে গ্রামের পূব দিকের মাঠে বসে শিবেন আর পল্টু কথা বলছে। ওদের মধ্যে পল্টু হঠাৎ বলে উঠল, এই শীত তো ভালোই পড়ে গেল, এবার কি আমরা কোথাও যাব না বেড়াতে? হ্যাঁ, সে তো যাওয়াই যায়, তবে কোথায় যাবি ঠিক করলি? না, তা তো ঠিক করিনি, তবে ভাবছি একটু দূরে কোথাও গিয়ে দুদিন কাটিয়ে আসবো। তবে কোথায় যে যাব তা বুঝতে পারছি না। একেই তো বেকার জীবন, কাজকর্ম কিছু করি না, পকেট তো ফাঁকা, তা বেশি দূরে গেলে তো খরচও আছে। তাহলে একটা কাজ করা যেতে পারে। নিমডাঙ্গায় তো আমার দাদুর বাড়ি, দিদা তো আমাকে কত যেতে বলে, যাওয়ার হয় কই। তুই যদি যাস তবে দুজন মিলে একসাথে ঘুরে আসা যাবে। সেখানে গেলে খরচাপাতি তো কিছুই লাগবে না, তবে যেতে যতটুকু খরচা লাগে তা আমি ব্যবস্থা করে নেব। বুঝলি পল্টু, আমার দাদুর বাড়ি গ্রামটা একবারে নির্জন পরিবেশে, এখনো সেখানে বিদ্যুৎ পৌঁছায়নি, হ্যারিকেনের আলোই ভরসা সেখানে। এই শীতে কিন্তু দারুণ জমে যাবে দিদারাতের ভালো মন্দ খাওয়া, ঘোরা আর ঘুমানো। তাহলে আর কি, চল চল কালকেই বেরিয়ে পড়ি। কালই যাবি বলছিস? তাই ভালো, চল তবে কালকেই যাওয়া যাক। এখন তবে বাড়ি যাই, চল বাড়িতে জানিয়ে সব গোছগাছ করে কাল সকাল সকালই রওনা হব। শিবেন আর পল্টু ওরা ছোটবেলাকার বন্ধু। গ্রামের পাঠশালায় লেখাপড়া শেষ করে শিবেন একটা চালকলের কাজ শিখছে, আর পল্টু একটু অলস গোছের, কোনো কাজই সে দুদিনের বেশি করতে পারে না। তাই সে এখনো কর্মহীন জীবনযাপন করছে। এর জন্য তাকে বাড়ির লোকের কাছ থেকে কম কথা শুনতে হয় না, তবে এসব তার এখন যেন গা শোয়া হয়ে গেছে। পরদিন সকালে যথাসময়ে ওরা প্রয়োজনীয় গোছগাছ করে বাড়ির লোকের আজ্ঞা নিয়ে বেরিয়ে পড়ল নিমডাঙ্গার উদ্দেশ্যে। সেখানে যখন পৌঁছালো তখন দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। শিবেনের দাদু তখন বাড়ির দাওয়ায় বসে হুঁকো টানছে। শিবেন আর পল্টু তার কাছে গিয়ে দাঁড়াতেই দাদুর মুখে একটা উজ্জ্বল হাসি ফুটল। কে রে শিবু, তুই আইছিস? তবে বুড়ো দাদু দিদার কথা মনে পড়লো এত দিনে। কই গো, দেখো দেখো কে আইছে, আমাদের শিবু দাদু ভাই আইছে দেখো। ঘরের ভেতর থেকে একজন বৃদ্ধার গলার আওয়াজ ভেসে আসলো। কে গো, কে আইছে? দেখি দেখি। ও বাবা, এ তো আমাদের শিবু যে। তা বাবা, এতদিন পর তোর মনে পড়লো এই বুড়ো দিদা দাদুকে? তা বাবা, ভালো করেছিস এসে। তবে তোর সাথে ওকে তো চিনতে পারলুম না রে, ও কে গা? ও ও আমার বন্ধু পল্টু। আমরা দুদিন নিয়ে তোমাদের কাছে থাকতে এলাম, অনেক দিন তো আসা হয় না এদিকে, তাই তোমাদের সাথে দেখা হবে আর তোমার হাতের ভালো মন্দ খাওয়াও হবে। ভালো করছস, আমরা তো একাই থাকি, কেউ আইলে আমাদেরও ভালোই লাগে। তা বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ দাদু, সব ভালো। তা সব কথা কি এইখানেই হবে? আগে ওদেরকে ভেতরে আসতে দাও, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে দে, ছেলেগুলো দুদণ্ড বসুক।
তারপর যা বলার বলো। আচ্ছা আচ্ছা, যাও তোমরা ঘরে যাও। হাত মুখ ধুয়ে নিয়ে ওরা একটা ঘরে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই দিদা খাওয়ার হাতে নিয়ে ঘরে প্রবেশ করলো। বাবারা, আয় দেখি, বৈশাখ পর খেতে। এদিকে তো শীত খুব বেশি পড়ে, তাই রাতে খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে গ্রামের মানুষ শুয়ে পড়ে। তা আজ বেশি কিছু করতে পারিনি রে। তোরা যে আসবি তা তো জানা ছিল না, তাই ঘরে কিছু কচু ছিল, তা দিয়ে একটা ঝোল করছি, আর বেগুন ভাজা। এই দিয়ে রাতের বেলাটা খেয়ে নে রে। কাল দাদুকে বলে বাজারে পাঠিয়ে টাটকা টাটকা মাছ আনিয়ে পুকুরে, তা দিয়ে ঝোল রাঁধবো। নে বাবারা, তোরা খেয়ে নে দেখি। আমি যাই, তোর দাদু কিছু লাগে কিনা দেখি, তাকে খাইতে দিই। তোরা খেয়ে নে। দিদা ভাতের থালা তরকারির বাটি সাজিয়ে দিয়ে চলে গেলেন। শিবেন আর পল্টু এই দিয়ে খাওয়ার সেরে দাদুর পাশে গিয়ে বসেছে একটু আলাপ আলোচনা করতে। দাদু, এখানে আশেপাশে কোথাও ঘোরার জায়গা আছে? তা তো আছে। আমার বাড়ির পশ্চিমে রয়েছে ঘন জঙ্গল, জঙ্গল পেরে আর রয়েছে প্রকাণ্ড নদী। তবে সেই দিকে এখন আর কেউ যায় না। বিগত 6 মাস যাবৎ গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটতাছে। প্রতি রাতে গ্রামের পথে তেনারা ঘুরে বেড়ায়। এ গো দাদু, এখানে কি চোর ডাকাতের উপদ্রব হয় নাকি? না রে শিবু, এই কাজ চোর ডাকাতের নয়। তার ডাকে যে বড় মায়া। একবার যদি সে কাউরে নাম ধইরা ডাকে, তার ডাকে সাড়া না দিয়ে যে কেউই থাকতে পারে না। গ্রামের লোকরা বলা বলি করছে যে এই ডাক নাকি নিশির ডাক। নিশির ডাক? হ্যাঁ, নিশির ডাক। সে যার নাম ধইরা ডাকে, সে বাধ্য হয়ে তার পেছন পেছন হাঁটতে। সে একবার তার পেছনে যায়, তাকে আর খুঁজা পাওয়া যায় না। এর মধ্যে অনেক গ্রামবাসী ওই নিশির ডাকের শিকার হয়েছে। সবাই বলে ওই জঙ্গলে নাকি তার বাস, তাই সেদিক পানে আর কেউ যায় না। আই তোমাদেরও বলতাছি, রাতে দরজা খুললা বাইরে বের হবা না। জানলা দরজা সব লাগায়া শোবা। যদি কেউ তোমাদের নাম ধরে ডাকে, খবরদার বাইরে বের হবা না আর সাড়াও দিবা না। কাল তোমাদের গ্রামের হাট থেকে ঘুরায় আনু। জঙ্গলের দিকটা কিন্তু ভুল করেও যাইবা না। আচ্ছা বাবারা, এখন তোমরা শো। কাল সকালবেলা আবার কথা হইবে। আর এই বাতিটা নিবাবা না রাতে, বাতিটা সারা রাত জ্বলতা দিবা। এই বলে দাদু দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন আবার পেছনে ফিরে বলল, মনে রাখো আমার কথাগুলো। ভুল করেও রাতে বাইর হইবা না। এই কথা বলে দাদু দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। দাদুর মুখে এইসব কথা শোনার পর
ওদের মধ্যে একটা অজানা আতঙ্ক বাসা বাঁধল। এরই মধ্যে পল্টু বলে উঠল, হ্যাঁ রে শিবেন, তুই কি বলিস? রাতের বেলা কেউ আমাদের নাম ধরে ডাকবে? জানি না রে, তবে দাদু যখন বলছে তখন কিছু না কিছু তো ঘটেছে এখানকার গ্রামবাসীদের সাথে। থাক সেসব, তুই কিন্তু রাতে আর বের হোস না। চল, আজ আর দেরি না করে শুয়ে পড়ি, কাল দাদুর সাথে হাটে যাব। এমনিতে গ্রামগঞ্জের এলাকা রাতের বেলা নির্জন হয়ে যায়। সমস্ত গ্রামটা যেন অন্ধকারে থমথম করছে। দরজার ওপারে ডুব দিয়ে রয়েছে ঘন বন জঙ্গল। জঙ্গলে নানান গাছপালা, কীটপতঙ্গ, জীবজন্তু বাসা বেঁধে রয়েছে। রাতের বেলা জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার আওয়াজ আর কিছু নিশাচর পাখির ডাক। অনেক দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। হ্যারিকেনের আলোটা কম করে গায়ে কম্বল চাপিয়ে ওরা দুজন শুয়ে পড়ল। রাত তখন গভীর। পল্টুর ঘুমটা হঠাৎ ভেঙে গেল। উফ, জল তেষ্টায় তো গলাটা কাঠ হয়ে রয়েছে, উঠে একটু জল খেয়ে নি। এই বলে সে বিছানা থেকে ছেড়ে উঠে ঘরে রাখা কলসির থেকে জল খেতে গেল। জল খাওয়ার পর বিছানায় উঠবে এমন সময় কি যেন মনে করে পল্টু একটা জানলা খুলে চারদিকটা দেখছে। তুই তো দরজা খুলতে না করেছিল, জানলা দিয়ে দেখি কিছু দেখা যায় কিনা। চারিদিক তখন নিস্তব্ধ। শীতের ঘন কুয়াশায় চারদিক ছেয়ে গেছে। কনকনে ঠান্ডায় একটা প্রাণীর দেখা পাওয়া দুরস্ত। পল্টু জানলাটা লাগিয়ে শুতে যাবে এমন সময় সে দেখতে পেল একটা গাছের আড়ালে এক নারী মূর্তি। পরনে তার শাড়ি, চোখে তার অদ্ভুত এক আকর্ষণ। মাথার ঘন চুল কোমর পর্যন্ত নেমে এসছে। শরীরের ত্বকে একটা আলাদা উজ্জ্বলতা। একবার যেটার দিকে তাকাবে তার থেকে নজর ফেরানো কঠিন হয়ে দাঁড়াবে। এই মোহময়ী নারী মূর্তি দূর থেকে ইশারার মাধ্যমে পল্টুকে ডাকছে। হাত দিয়ে তাকে ইশারার মাধ্যমে তার কাছে আসতে বলছে। এসো এসো বলছি, এসো 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 বলছি। পল্টু তখন নিজের মধ্যে নেই। তার ডাকে সাড়া দিয়ে পল্টু দরজা খুলে বাইরে বের হবে। তখনই দরজার আওয়াজে শিবেনের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দরজার দিকে চোখ পড়তেই সে দেখে পল্টু হন্তদন্ত হয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে। শিবেন তখন ঝট করে বিছানা থেকে উঠে পল্টুকে আটকানোর জন্য তার পেছনে যায়। পেছন থেকে পল্টুর হাতটা ধরে ফেলে আর তাকে জিজ্ঞেস করে, পল্টু, বাইরে বেরোলি কেন? এত রাতে তুই কোথায় যাচ্ছিস? দাদু না বলেছিল রাতে বেরোবি না? শিবেনের ঝটকানিতে পল্টুর বোধ ফিরল এতক্ষণে। হ্যাঁ তাই তো, কেন বলতো বাইরে এলাম? আমি জানি না রে। আচ্ছা চ চ, ভেতরে চ, আর বেশিক্ষণ বাইরে থাকাটা ঠিক হবে না। শিবেন পল্টুর হাত ধরে নিয়ে ঘরে ঢুকে যায়।
ওরা দুজনে কম্বল মুড়ি দিয়ে সেদিনের মতো শুয়ে পড়ে। তবে শিবেনের মাথায় বারবার একটা কথা আসতে থাকে, পল্টু কেন ঘরের বাইরে গেল? এমন কি দরকার পড়ল? চুম্বকের আকর্ষণে লোহা যেমন তার দিকে ছুটে যায়, তেমনি পল্টু কিছুর আকর্ষণে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল। কাল দাদুকে সবটা জানাতে হবে। এইসব ভাবতে ভাবতে শিবেনের চোখে ঘুম এসে যায়। পরদিন ভোরবেলা যখন ঘুম ভাঙে, সে শুনতে পায় বাইরে থেকে দিদা দরজা নাড়ছে। শিবেন উঠে বসে পল্টুকে ডাকতে যাবে, এমন সময় পল্টুর গায়ে হাত পড়তেই সে দেখে পল্টুর গা জ্বরে পুড়ে যাচ্ছে। সে বেহুশ হয়ে ঘুমোচ্ছে, তাকে ডাকলেও কোনো সাড়া শব্দ নেই তার। পরিস্থিতি বেগতিক দেখে শিবেন তার দাদুকে সবটা জানায়। গ্রামের বুদ্ধি ডেকে তাকে দেখানো হয়, কিন্তু তার ওষুধে কোনো কাজ করল না। জ্ঞান শূন্য অবস্থায় পল্টু এখনো পড়ে রয়েছে। শিবেন ও তার দাদু দিদা চিন্তায় পড়ে যায়। তারা বুঝতে পারে কিছু তো গড়বড় হয়েছে পল্টুর সাথে। দাদু গ্রামের বটতলায় গিয়ে গ্রামের লোকের সাথে এই ঘটনার আলোচনা করে, তাদেরকে সবটা জানায়। শিবেন আর পল্টু বাড়ি আসা থেকে পরদিন সকালে পল্টুর জ্বর অবধি সবটা। এই সমস্ত আলোচনার মধ্যেই গ্রামের একজন বলে উঠল, কাকা, তুমি যা বলছো এটা তো লক্ষণ ভালো মনে হচ্ছে না গো। আমাদের গ্রামে ঘুরতে এসে যদি কিছু হয় এই ছেলেটার, তবে তো আমাদের গ্রামের বদনাম রটে যাবে চারদিকে। তাছাড়া এর থেকে তো নিস্তার পাওয়ার দরকার। আজ ওই ছেলেটার সাথে হলো, কাল তো আমাদের ঘরে কারোর সাথে হতেই পারে। এর আগেও কত মানুষ যে কোথায় হারিয়ে গেল, আজও কেউ জানে না কোথায়। ভয়ে আমরা সারা রাত ঘর থেকে বের হতে পারি না। এই তো সেদিন হারানের বাবার রাতের বেলা কি শরীর খারাপ করলো, ডাক্তার যে ডাকতে বেরোবে রাতের বেলা, তার সাহস কেউ করে উঠতে পারলাম না। আর ডাক্তার যে ডাকতে গেলেই যে আসবে তাও নয়, সেও তো নিচের ভয়ে আসতে চাইবে না। শেষমেশ হারানের বাবাটা মারা গেল। এইভাবে আর কতদিন চলবে? এর তো একটা শেষ হতেই হবে। এই যে কেন এমন উপদ্রব করছে তা তো জানার দরকার। কাকা, তুমি এক কাজ করো, কাল সকালে চলো একবার কালীগুণিনের কাছে যাই, তাকে সবটা জানাই। সে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করতে পারবে। তা এই কথা শুনে গ্রামের বাকি গ্রামবাসীও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমরাও যাবো। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাবো। হ্যাঁ, সবাই একসাথে চলবো, চলো। সেই কথা মতো সবাই মিলে পরের দিন সকালে রওনা হলো কালীগুণিনের বাড়ির উদ্দেশ্যে। সকাল গড়িয়ে দুপুর, ভ্যান এসে দাঁড়ালো কালীগুণিনের বাড়ির সামনে। কালীগুণিন তখন পুজোয় বসার জন্য প্রস্তুতি নিচ্ছে। নমস্কার, আচ্ছা আপনি কি কালীগুণিন? হ্যাঁ, তোমরা কারা বাবারা? আমরা নিমডাঙ্গা থেকে এসেছি, আপনার অনেক নাম শুনেছি। আচ্ছা, সেসব ঠিক আছে, তবে কি কারণে আমার কাছে আসা? সবই তো শুনলেন। এবার আপনি ছেলেটারে আর আমাদের গ্রামটারে বাঁচান। আমরা আর কাউকে হারাতে চাই না। হ্যাঁ, খুব জট পাকানো ব্যাপার। আচ্ছা, তোমরা এসো, আমি কাল সকালে তোমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেব।
তবে আমরা খুব চিন্তায় আছি। আজ রাতে যদি ছেলেটার কিছু হয়ে যায়, ওর অবস্থা খুব একটা ভালো না, খুব খারাপ। দাঁড়াও, এটা নিয়ে ছেলেটার বিছানার কাছে ওর মাথার উপরে রেখে দাও। ওর কোনো বিপদ নতুন করে হবে না। তারপর কাল গিয়ে দেখি কি করা যেতে পারে। এই বলে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়ি পৌঁছে শিবেন ও তার দাদু ফুলটা পল্টুর বালিশের তলায় রেখে দেয়। সকাল হতেই কালীগুণিন নিমডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। কালীগুণিন যখন শিবেনের দাদুর বাড়ি পৌঁছালো, সেখানে তখন অনেকে ছিল। এই তো বাবা এসে গেছে। কালীগুণিনকে সঙ্গে নিয়ে শিবেন ঘরে প্রবেশ করে। পল্টুকে দেখিয়ে সে বলে, বাবা, আপনি আমার বন্ধুকে বাঁচান। সেদিন রাতে ও যে চোখ বন্ধ করলো, আর চোখ খুলছে না। ওর যে কি হলো কিছুই বুঝতে পারছি না। বাড়ি থেকে দুদিনের নাম করে এসেছি, আর এই 4 দিন হয়ে গেল। পল্টুর যে কি হয়ে গেল, ওর বাড়ির লোকের কাছে আমি মুখ দেখাবো কি করে? বাবা, আপনি কিছু করুন। এত ব্যস্ত হচ্ছিস কেন? আমি তো এসে গেছি, দেখি কি করা যেতে পারে। এই কথা বলে গুণিন কিছু মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণ পর কালীগুণিন বলে, এক মায়াবিনী ছলনা করে ও গ্রামের লোকেদের নিজের জালে জড়িয়ে ওদের প্রাণ হরণ করেছে। এই ছেলের উপর ওই অশরীরী নারীর দৃষ্টি পড়েছে। ও সেদিন পল্টুকে নিজের সাথে নিয়ে যেতেই এসছিল, কিন্তু শিবেন আটকে দেওয়াতে ওর শিকার সম্পূর্ণ হয়নি। এখন সে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে ভয় নেই, আমি এখন ধ্যানে বসবো। আমাকে তোরা যদি একটু জায়গা করে দিস। হ্যাঁ বাবা, এক্ষুনি করে দিচ্ছি। বাড়ির উঠোনে ধ্যানে বসার জায়গা করে দেওয়া হলো। বাবা ধ্যানেও বসলো। কিছুক্ষণ পরে সেখানে এক নারী মূর্তির আবির্ভাব হলো। আমাকে কেন ডেকেছিস? তুই কেন এত অত্যাচার করছিস? ছেলেটাকে এভাবে কেন কষ্ট দিচ্ছিস? কে তুই? আমায় ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আগে বল, তুই এসব কেন করছিস? আমি এই গায়ে থাকতাম। গায়ের শেষ মাথায় আমার বাড়ি ছিল। কয়েক বছর আগে এই গায়ে এক মারাত্মক ব্যাধি দেখা দিল। তাতে অনেক মানুষ মারা যায়, তাতে আমার স্বামীও মারা যায়। আমি গায়ের বাড়ি বাড়ি বড়ি বিক্রি করতাম। ঘটনাচক্রে যেসব বাড়িতে আমি বড়ি দিয়েছিলাম, সেই সব বাড়ির থেকে একজন করে মারা যেতে থাকে। তাই আমি নাকি এদের মৃত্যুর জন্য দায়ী। আমি কিছুই করিনি। গায়ের কিছু লোক আমায় এসবের জন্য দোষী সাব্যস্ত করে। আমি নাকি ডাইনি, নিজের স্বামীকেও খেয়েছি আর এক এক করে সবাইকে খাচ্ছি। ওরা তারপর আমাকে গাছের সাথে বেঁধে রেখে খেতে না দিয়ে দিয়ে মেরে ফেললো। তাই এই গায়ের একজনকেও আমি বাঁচতে দেব না। তোর সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। ওরা যে ভুল করেছে, তুইও তো সেই ভুলই করছিস। তাহলে তুই আর ওরা তো সমানই হয়ে গেলি। আমার কথা শোন,
তুই তোর গন্তব্যে চলে যা, আর ওদেরকে ক্ষমা করে দে, আর ওই ছেলেটাকে ছেড়ে দে। আমি তোর মুক্তির ব্যবস্থা করে দেব, তুই চলে যা। কিছুক্ষণ পর মেয়েটার আত্মা কোথায় যেন মিলিয়ে গেল, আর পল্টুও চোখ খুলে তাকালো। কি রে? কি কি হয়েছিল আমার? আমি এমন শুয়ে আছি কেন? ও কিছু না, তোর একটু জ্বর হয়েছিল, তাই তুই শুয়েছিলিস। এখন ঠিক লাগছে তোর? হ্যাঁ, একদম ঠিক আছি। এরপর নিমডাঙ্গা গ্রামে আর কারোর নিখোঁজ হওয়ার কথা শোনা যায়নি। গ্রামের মানুষজনও এখন তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আমাদের আজকের গল্প এখানেই শেষ। আশা করি গল্পটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আশা রাখবো আমাদের সাথে এইভাবেই আপনারা থাকবেন।